আমি এখন রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত গ্রন্থের পল্লীগ্রামে নামক প্রবন্ধটি পাঠ করে শোনাচ্ছি। আমি এখন বাংলাদেশের যে প্রান্তে যেখানে বাস করিতেছি, এখানে কাছাকাছি কোথাও পুলিশের থানা, ম্যাজিস্ট্রেটের কাছারি নাই। রেলওয়ে স্টেশন অনেকটা দূরে। যে পৃথিবী কেনাবেচা, বাদানুবাদ, মামলা মোকদ্দমা এবং আত্মগরিমার বিজ্ঞাপন প্রচার করে, কোনো একটা প্রস্তর কঠিন পাকা বড় রাস্তার দ্বারা তাহার সহিত এই লোকালয়গুলির যোগ স্থাপন হয় নাই। কেবল একটি ছোট নদী আছে, যেন সে কেবল এই কয়খানি গ্রামেরই ঘরের ছেলে মেয়েদের নদী। অন্য কোনো বৃহৎ নদী, সুদূর সমুদ্র, অপরিচিত গ্রাম নগরের সহিত যে তাহার যাতায়াত আছে, তাহা এখানকার গ্রামের লোকেরা যেন জানিতে পারে নাই। তাই তাহারা অত্যন্ত সুমিষ্ট একটা আদরের নাম দিয়া ইহাকে নিতান্ত আত্মীয় করিয়া লইয়াছে। এখন ভাদ্র মাসে চতুর্দিক জলমগ্ন। কেবল ধান্যক্ষেত্রের মাথাগুলি অল্পই জাগিয়া আছে। বহু দূরে দূরে একখানি তরু বেষ্টিত গ্রাম উচ্চভূমিতে দ্বীপের মতো দেখা যাইতেছে। এখানকার মানুষগুলি এমনি অনুরক্ত ভক্ত স্বভাব, এমনি সরল বিশ্বাসপরায়ণ যে মনে হয় আদম ও ইভ জ্ঞান বৃক্ষের ফল খাইবার পূর্বেই ইহাদের বংশের আদিপুরুষকে জন্মদান করিয়াছিলেন। সেই জন্য শয়তান যদি ইহাদের ঘরে আসিয়া প্রবেশ করে, তাহাকেও ইহারা শিশুর মতো বিশ্বাস করে এবং মান্য অতিথির মতো নিজের আহারের অংশ দিয়া সেবা করিয়া থাকে। এই সমস্ত মানুষগুলির স্নিগ্ধ হৃদয়াশ্রমে যখন বাস করিতেছি, এমন সময়ে আমাদের পঞ্চভূত সভার কোনো একটি সভ্য আমাকে কতকগুলি খবরের কাগজের টুকরা কাটিয়া পাঠাইয়া দিলেন। পৃথিবী যে ঘুরিতেছে, স্থির হইয়া নাই, তাহাই স্মরণ করাইয়া দেওয়া তাহার উদ্দেশ্য। তিনি লন্ডন হইতে, প্যারিস হইতে গুটিকতক সংবাদের ঘূর্ণা বাতাস সংগ্রহ করিয়া ডাকযোগে এই জলনিমগ্ন শ্যাম সুকোমল ধান্যক্ষেত্রের মধ্যে পাঠাইয়া দিয়াছেন। এক প্রকার ভালোই করিয়াছেন। কাগজগুলি পড়িয়া আমার অনেক কথা মনে উদয় হইল, যাহা যাহা কলিকাতায় থাকিলে আমার ভালোরূপ হৃদয়ঙ্গম হইত না। আমি ভাবিতে লাগিলাম, এখানকার এই যে সমস্ত নিরক্ষর নির্বোধ চাষাভুষার দল, থিওরিতে আমি ইহাদিগকে অসভ্য বর্বর বলিয়া অবজ্ঞা করি, কিন্তু কাছে আসিয়া প্রকৃতপক্ষে আমি ইহাদিগকে আত্মীয়ের মতো ভালোবাসি এবং ইহাও দেখিয়াছি আমার অন্তঃকরণ গোপনে ইহাদের প্রতি একটি শ্রদ্ধা প্রকাশ করে। কিন্তু লন্ডন প্যারিসের সহিত তুলনা করিলে ইহারা কোথায় গিয়া পড়ে? কোথায় সে শিল্প, কোথায় সে সাহিত্য, কোথায় সে রাজনীতি? দেশের জন্য প্রাণ দেওয়া দূরে থাক, দেশ কাহাকে বলে তাহাও ইহারা জানে না। এ সমস্ত কথা সম্পূর্ণরূপে পর্যালোচনা করিয়াও আমার মনের মধ্যে একটি দৈববাণী ধ্বনিত হইতে লাগিল, তবু এই নির্বোধ সরল মানুষগুলি কেবল ভালোবাসা নহে, শ্রদ্ধার যোগ্য। কেন আমি ইহাদিগকে শ্রদ্ধা করি তাই ভাবিয়া দেখিলাম ইহাদের মধ্যে যে একটি সরল বিশ্বাসের ভাব আছে, তাহা অত্যন্ত বহুমূল্য। এমনকি তাহাই মনুষ্যত্বের চিরসাধনার ধন। যদি মনের ভিতরকার কথা খুলিয়া বলিতে হয়, তবে একথা স্বীকার করিব, আমার কাছে তাহা অপেক্ষা মনোহর আর কিছু নাই। সেই সরলতাটুকু চলিয়া গেলে সভ্যতার সমস্ত সৌন্দর্যটুকু চলিয়া যায়, কারণ স্বাস্থ্য চলিয়া যায়। সরলতাই মনুষ্য প্রকৃতির স্বাস্থ্য। যতটুকু আহার করা যায় ততটুকু পরিপাক হইলে শরীরের স্বাস্থ্য রক্ষা হয়।
মশলা দেওয়া ঘৃতপক্ষ সুস্বাদু চর্বচোষ্য লেহ্য পদার্থকে স্বাস্থ্য বলে না। সমস্ত জ্ঞান ও বিশ্বাসকে সম্পূর্ণ পরিপাক করিয়া স্বভাবের সহিত একীভূত হইয়া লওয়ার অবস্থাকেই বলে সরলতা। তাহাই মানসিক স্বাস্থ্য। বিবিধ জ্ঞান ও বিচিত্র মতামতকে মনের স্বাস্থ্য বলে না। এখানকার এই নির্বোধ গ্রাম্য লোকেরা যে সকল জ্ঞান ও বিশ্বাস লইয়া সংসার যাত্রা নির্বাহ করে, সে সমস্তই ইহাদের প্রকৃতির সহিত এক হইয়া মিশিয়া গেছে। যেমন যেমন নিঃশ্বাস প্রশ্বাস রক্ত চলাচল আমাদের হাতে নাই, তেমনি এ সমস্ত মতামত রাখা না রাখা তাহাদের হাতে নাই। তাহারা যাহা কিছু জানে, যাহা কিছু বিশ্বাস করে, নিতান্তই সহজে জানে ও সহজে বিশ্বাস করে। সেই জন্য তাহাদের জ্ঞানের সহিত বিশ্বাসের সহিত কাজের সহিত মানুষের সহিত এক হইয়া গিয়াছে। একটা উদাহরণ দিই। অতিথি ঘরে আসিলে ইহারা তাহাকে কিছুতেই ফিরায় না। আন্তরিক ভক্তির সহিত অক্ষুণ্ণ মনে তাহার সেবা করে। সেজন্য কোনো ক্ষতিকে ক্ষতি, কোনো ক্লেশকে ক্লেশ বলিয়া তাহাদের মনে উদয় হয় না। আমিও আতিথ্যকে কিয়ৎ পরিমাণে ধর্ম বলিয়া জানি, কিন্তু তাহাও জ্ঞানে জানি, বিশ্বাসে জানি না। অতিথি দেখিবা মাত্র আমার সমস্ত চিত্তবৃত্তি তৎক্ষণাৎ তৎপর হইয়া আতিথ্যের দিকে ধাবমান হয় না। মনের মধ্যে নানারূপ তর্ক ও বিচার করিয়া থাকি। এ সম্বন্ধে কোনো বিশ্বাস আমার প্রকৃতির সহিত এক হইয়া যায় নাই। কিন্তু স্বভাবের ভিন্ন ভিন্ন অংশের মধ্যে অবিচ্ছেদ্য ঐক্যই মনুষ্যত্বের চরম লক্ষ্য। নিম্নতম জীব শ্রেণীর মধ্যে দেখা যায়, তাহাদের অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করিলেও, তাহাদিগকে 2-4 অংশে বিভক্ত করিলেও কোনো ক্ষতিবৃদ্ধি হয় না। কিন্তু জীবগণ যতই উন্নতি লাভ করিয়াছে, ততই তাহাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ঘনিষ্ঠতর ঐক্য স্থাপিত হইয়াছে। মানব স্বভাবের মধ্যেও জ্ঞান বিশ্বাস ও কার্যের বিচ্ছিন্নতা উন্নতির নিম্ন পর্যায়গত। তিনের মধ্যে অভেদ সংযোগই চরম উন্নতি। কিন্তু যেখানে জ্ঞান বিশ্বাস কার্যের বৈচিত্র্য নাই, সেখানে এই ঐক্য অপেক্ষাকৃত সুলভ। ফুলের পক্ষে সুন্দর হওয়া যত সহজ, জীব শরীরের পক্ষে তত নহে। জীবদেহের বিবিধ কার্যোপযোগী বিচিত্র অঙ্গ প্রত্যঙ্গ সমাবেশের মধ্যে তেমন নিখুঁত সম্পূর্ণতা বড় দুর্লভ। জন্তুদের অপেক্ষা মানুষের মধ্যে সম্পূর্ণতা আরও দুর্লভ। মানসিক প্রকৃতি সম্বন্ধেও একথা খাটে। আমার এই ক্ষুদ্র গ্রামের চাষাদের প্রকৃতির মধ্যে যে একটি ঐক্য দেখা যায়, তাহার মধ্যে বৃহত্ত জটিলতা কিছুই নাই। এই ধরা প্রান্তে ধান্যক্ষেত্রের মধ্যে সামান্য গুটিকতক অভাব মোচন করিয়া জীবন ধারণ করিতে অধিক দর্শন বিজ্ঞান সমাজতত্ত্বের প্রয়োজন হয় না। যে গুটি কয়েক আদিম পরিবার নীতি, গ্রাম নীতি এবং প্রজানীতির আবশ্যক, সে কয়েকটি অতি সহজেই মানুষের জীবনের সহিত মিশিয়া অখণ্ড জীবন্ত ভাব ধারণ করিতে পারে। তবু ক্ষুদ্র হইলেও ইহার মধ্যে যে একটি সৌন্দর্য আছে, তাহা চিত্তকে আকর্ষণ না করিয়া থাকিতে পারে না। এবং এই সৌন্দর্যটুকু অশিক্ষিত ক্ষুদ্র গ্রামের মধ্য হইতে পদ্মের ন্যায় উদ্ভিন্ন হইয়া উঠিয়া সমস্ত গর্বিত সভ্য সমাজকে একটি আদর্শ দেখাইতেছে। সেই জন্য লন্ডন প্যারিসের তুমুল সভ্যতা কোলাহল দূর হইতে সংবাদপত্র যোগে কানে আসিয়া বাজিলেও আমার গ্রামটি আমার হৃদয়ের মধ্যে অদ্য প্রধান স্থান অধিকার করিয়াছে। আমার নানা চিন্তা বিক্ষিপ্ত চিত্তের কাছে এই ছোট পল্লীটি তানপুরার সরল সুরের মতো একটি নিত্য আদর্শ উপস্থিত করিয়াছে। সে বলিতেছে, আমি মহৎ নহি, বিস্ময়জনক নহি, কিন্তু আমি ছোটোর মধ্যে সম্পূর্ণ। সুতরাং অন্য সমস্ত অভাব সত্ত্বেও আমার যে একটি মাধুর্য আছে, তাহা স্বীকার করিতেই হইবে। আমি ছোট বলিয়া তুচ্ছ, কিন্তু সম্পূর্ণ বলিয়া সুন্দর, এবং এই সৌন্দর্য তোমাদের জীবনের আদর্শ। অনেকে আমার কথায় হাস্য সংবরণ করিতে পারিবেন না, কিন্তু তবু আমার বলা উচিত, এই মূঢ় চাষাদের সুষমাহীন মুখের মধ্যে আমি একটি সৌন্দর্য অনুভব করি, যাহা রমণীর সৌন্দর্যের মতো। আমি নিজেই তাহাতে বিস্মিত হইয়াছি এবং চিন্তা করিয়াছি, এ সৌন্দর্য কিসের?
আমার মনে তাহার একটা উত্তরও উদয় হইয়াছে। যাহার প্রকৃতি কোনো একটি বিশেষ স্থায়ী ভাবকে অবলম্বন করিয়া থাকে, তাহার মুখে সেই ভাব ক্রমশ একটি স্থায়ী লাবণ্য অঙ্কিত করিয়া দেয়। আমার এই গ্রাম্য লোক সকল জন্মাবধি কতকগুলি স্থির ভাবের প্রতি স্থির দৃষ্টিবদ্ধ করিয়া রাখিয়াছে। সেই কারণে সেই ভাবগুলি ইহাদের দৃষ্টিতে আপনাকে অঙ্কিত করিয়া দিবার সুদীর্ঘ অবসর পাইয়াছে। সেই জন্য ইহাদের দৃষ্টিতে একটি সকরুণ ধৈর্য, ইহাদের মুখে একটি নির্ভর পরায়ণ বৎসল ভাব স্থির রূপে প্রকাশ পাইতেছে। যাহারা সকল বিশ্বাসকেই প্রশ্ন করে এবং নানা বিপরীত ভাবকে পরখ করিয়া দেখে, তাহাদের মুখে একটা বুদ্ধির তীব্রতা এবং সন্ধানপরতার পটুত্ব প্রকাশ পায়। কিন্তু ভাবের গভীর স্নিগ্ধ সৌন্দর্য হইতে সে অনেক তফাৎ। আমি যে ক্ষুদ্র নদীটিতে নৌকা লইয়া আছি, ইহাতে স্রোত নাই বলিলেই হয়। সেই জন্য এই নদী কুমুদে কল্লারে পদ্মে শৈবালে সমাচ্ছন্ন হইয়া আছে। সেইরূপ একটা স্থায়িত্বের অবলম্বন না পাইলে ভাব সৌন্দর্যও গভীরভাবে বদ্ধমূল হইয়া আপনাকে বিকশিত করিবার অবসর পায় না। প্রাচীন ইউরোপ নব্য আমেরিকার প্রধান অভাব অনুভব করে সেই ভাবের। তাহার ঔজ্জ্বল্য আছে, চাঞ্চল্য আছে, কাঠিন্য আছে, কিন্তু ভাবের গভীরতা নাই। সে বড়ই বেশি মাত্রায় নূতন, তাহাতে ভাব জন্মাইবার সময় পায় নাই। এখনও সে সভ্যতা মানুষের সহিত মিশ্রিত হইয়া গিয়া মানুষের হৃদয়ের দ্বারা অনুরঞ্জিত হইয়া উঠে নাই। সত্য মিথ্যা বলিতে পারি না, এই রূপ তো শোনা যায়, এবং আমেরিকার প্রকৃত সাহিত্যের বিরলতায় এইরূপ অনুমানও করা যাইতে পারে। প্রাচীন ইউরোপের ছিদ্রে ছিদ্রে কোণে কোণে অনেক শ্যামল পুরাতন ভাব অঙ্কুরিত হইয়া তাহাকে বিচিত্র লাবণ্যে মণ্ডিত করিয়াছে। আমেরিকার সেই লাবণ্যটি নাই। বহু স্মৃতি, জনপ্রপাত, বিশ্বাস ও সংস্কারের দ্বারা এখনও তাহাতে মানব জীবনের রং ধরিয়া যায় নাই। আমার এই চাষাদের মুখে অন্তঃপ্রকৃতির সেই রং ধরিয়া গেছে। সারল্যের সেই পুরাতন স্ত্রীটুকু সকলকে দেখাইবার জন্য আমার বড় একটি আকাঙ্ক্ষা হইতেছে, কিন্তু সেই স্ত্রী এতই সুকুমার যে কেহ যদি বলেন দেখিলাম না, এবং কেহ যদি হাস্য করেন, তবে তাহা নির্দেশ করিয়া দেওয়া আমার ক্ষমতার অতীত। এই খবরের কাগজের টুকরাগুলা পড়িতেছি, আর আমার মনে হইতেছে যে বাইবেলে লেখা আছে, যে নম্র সেই পৃথিবীর অধিকার প্রাপ্ত হইবে। আমি যে নম্রতাটুকু এখানে দেখিতেছি, ইহার একটি স্বর্গীয় অধিকার আছে। পৃথিবীতে সৌন্দর্যের অপেক্ষা নম্র আর কিছু নাই। সে বলের দ্বারা কোনো কাজ করিতে চায় না, একসময় পৃথিবী তাহারই হইবে। এই যে গ্রামবাসিনী সুন্দরী সরলতা আজ একটি নগরবাসী নবসভ্যতার পোষ্যপুত্রের মন অতর্কিতভাবে হরণ করিয়া লইতেছে, এককালে সে এই সমস্ত সভ্যতার রাজধানী হইয়া বসিবে। এখনও হয়তো তার অনেক বিলম্ব আছে, কিন্তু অবশেষে সভ্যতা সরলতার সহিত যদি সম্মিলিত না হয়, তবে সে আপনার পরিপূর্ণতার আদর্শ হইতে ভ্রষ্ট হইবে। পূর্বেই বলিয়াছি, স্থায়িত্বের উপর ভাব সৌন্দর্যের নির্ভর। পুরাতন স্মৃতির যে সৌন্দর্য, তাহা কেবল অপ্রাপ্যতা নিবন্ধন নহে, হৃদয় বহুকাল তাহার উপর বাস করিতে পায় বলিয়া সহস্র সজীব কল্পনাসূত্র প্রসারিত করিয়া তাহাকে আপনার সহিত একীকৃত করিতে পারে। সেই কারণেই তাহার মাধুর্য। পুরাতন গৃহ, পুরাতন দেব মন্দিরের প্রধান সৌন্দর্যের কারণ এই যে বহুকালের স্থায়িত্ব বশত তাহারা মানুষের সহিত অত্যন্ত সংযুক্ত হইয়া গেছে। তাহারা অবিশ্রাম মানব হৃদয়ের সংস্রবে সর্বাংশে সচেতন হইয়া উঠিয়াছে। সমাজের সহিত তাহাদের সর্বপ্রকার বিচ্ছেদ দূর হইয়া তাহারা সমাজের অঙ্গ হইয়া গেছে। এই ঐক্যেই তাহাদের সৌন্দর্য। মানব সমাজে স্ত্রীলোক সর্বাপেক্ষা পুরাতন। পুরুষ নানা কার্য, নানা অবস্থা, নানা পরিবর্তনের মধ্যে সর্বদাই চঞ্চলভাবে প্রবাহিত হইয়া আসিতেছে। স্ত্রীলোক স্থায়ীভাবে কেবলই জননী এবং পত্নীরূপে বিরাজ করিতেছে। কোনো বিপ্লবেই তাহাকে বিক্ষিপ্ত করে নাই। এই জন্য
সমাজের মর্মের মধ্যে নারী এমন সুন্দর রূপে, সুসংহত রূপে মিশ্রিত হইয়া গেছে। কেবল তাহাই নহে, সেই জন্য সে তাহার ভাবের সহিত, কাজের সহিত, শক্তির সহিত সবশুদ্ধ এমন সম্পূর্ণ এক হইয়া গেছে, এই দুর্লভ সর্বাঙ্গীন ঐক্য লাভ করিবার জন্য তাহার দীর্ঘ অবসর ছিল। সেই রূপ যখন দীর্ঘকালের স্থায়িত্ব আশ্রয় করিয়া তর্ক, যুক্তি, জ্ঞান ক্রমশ সংস্কারে, বিশ্বাসে আসিয়া পরিণত হয়, তখনই তাহার সৌন্দর্য ফুটিতে থাকে। তখন সে স্থির হইয়া দাঁড়ায় এবং ভিতরে যে সকল জীবনের বীজ থাকে সেইগুলি মানুষের বহুদিনের আনন্দালোকে ও অশ্রু জলবর্ষণে অঙ্কুরিত হইয়া তাহাকে আচ্ছন্ন করিয়া ফেলে। ইউরোপে সম্প্রতি যে এক নবসভ্যতার যুগ আবির্ভূত হইয়াছে, এই যুগে ক্রমাগতই নব নব জ্ঞান, বিজ্ঞান, মতামত স্তূপাকার হইয়া উঠিয়াছে। যন্ত্রতন্ত্র, উপকরণ সামগ্রীতেও একেবারে স্থানাভাব হইয়া দাঁড়াইয়াছে। অবিশ্রাম চাঞ্চল্যে কিছুই পুরাতন হইতে পারিতেছে না। কিন্তু দেখিতেছি এই সমস্ত আয়োজনের মধ্যে মানব হৃদয় কেবলই ক্রন্দন করিতেছে। ইউরোপের সাহিত্য হইতে সহজ আনন্দ, সহজ সরল শান্তির গান একেবারে নির্বাসিত হইয়া গিয়াছে। হয় প্রমোদের মাদকতা, নয় নৈরাশ্যের বিলাপ, নয় বিদ্রোহের অট্টহাস্য। তার কারণ মানব হৃদয় যতক্ষণ এই বিপুল সভ্যতা স্তূপের মধ্যে একটি সুন্দর ঐক্য স্থাপন করিতে না পারিবে, ততক্ষণ কখনোই তাহার মধ্যে আরামে ঘরকন্না পাতিয়া প্রতিষ্ঠিত হইতে পারিবে না। ততক্ষণ সে কেবল অস্থির, অশান্ত হইয়া বেড়াইবে। আর সমস্তই জড়ো হইয়াছে, কেবল এখনও স্থায়ী সৌন্দর্য, এখনও নব সভ্যতার রাজলক্ষ্মী আসিয়া দাঁড়ান নাই। জ্ঞান, বিশ্বাস ও কার্য পরস্পরকে কেবলই পীড়ন করিতেছে। ঐক্য লাভের জন্য নহে, জয় লাভের জন্য পরস্পরের মধ্যে সংগ্রাম বাঁধিয়া গিয়াছে। কেবল যে প্রাচীন স্মৃতির মধ্যে সৌন্দর্য তাহা নহে, নবীন আশার মধ্যেও সৌন্দর্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে ইউরোপের নূতন সভ্যতার মধ্যে এখনও আশার সঞ্চার হয় নাই। বৃদ্ধ ইউরোপ অনেকবার অনেক আশায় প্রতারিত হইয়াছে। যে সকল উপায়ের উপর তাহার বড় বিশ্বাস ছিল, সে সমস্ত একে একে ব্যর্থ হইতে দেখিয়াছে। ফরাসি বিপ্লবকে একটা বৃহৎ চেষ্টার বৃথা পরিণাম বলিয়া অনেকে মনে করে। এক সময় লোকে মনে করিয়াছিল, আপামর সাধারণকে ভোট দিলেই পৃথিবীর অধিকাংশ অমঙ্গল দূর হইবে। এখন সকলে ভোট দিতেছে, অথচ অধিকাংশ অমঙ্গল বিদায় লইবার জন্য কোনরূপ ব্যস্ততা দেখাইতেছে না। কখনো বা লোকে আশা করিয়াছিল, স্টেটের দ্বারা মানুষের সকল দুর্দশা মোচন হইতে পারে। এখন আবার পণ্ডিতেরা আশঙ্কা করিতেছেন, স্টেটের দ্বারা দুর্দশা মোচনের চেষ্টা করিলে হিতে বিপরীত হইবারই সম্ভাবনা। কয়লার খনি, কাপড়ের কল এবং বিজ্ঞান শাস্ত্রের উপর কাহারও কাহারও কিছু কিছু বিশ্বাস হয়, কিন্তু তাহাতেও দ্বিধা ঘোচে না। অনেক বড় বড় লোক বলিতেছেন, কলের দ্বারা মানুষের পূর্ণতা সাধন হয় না। আধুনিক ইউরোপ বলে, আশা করিও না, বিশ্বাস করিও না, কেবল পরীক্ষা করো। নবীনা সভ্যতা যেন এক বৃদ্ধ পতিকে বিবাহ করিয়াছে। তাহার সমৃদ্ধি আছে, কিন্তু যৌবন নাই। সে আপনার সহস্র পূর্ব অভিজ্ঞতার দ্বারা জীর্ণ। উভয়ের মধ্যে ভালোরূপ প্রণয় হইতেছে না। গৃহের মধ্যে কেবল অশান্তি। এই সমস্ত আলোচনা করিয়া আমি এই পল্লীর ক্ষুদ্র সম্পূর্ণতার সৌন্দর্য দ্বিগুণ আনন্দে সম্ভোগ করিতেছি। তাই বলিয়া আমি এমন অন্ধ নহি যে ইউরোপীয় সভ্যতার মর্যাদা বুঝি না। প্রভেদের মধ্যে ঐক্যের পূর্ণ আদর্শ। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই সৌন্দর্যের প্রধান কারণ। সম্প্রতি ইউরোপে সেই প্রভেদের যুগ পড়িয়াছে, তাই বিচ্ছেদ, বৈষম্য। যখন ঐক্যের যুগ আসিবে, তখন এই বৃহৎ স্তূপের মধ্যে অনেক ঝরিয়া গিয়া পরিপাকপ্রাপ্ত হইয়া একখানি সমগ্র সুন্দর সভ্যতা দাঁড়াইয়া যাইবে। ক্ষুদ্র পরিণামের মধ্যে পরিসমাপ্তি লাভ করিয়া সন্তুষ্টভাবে থাকার মধ্যে একটি শান্তি, সৌন্দর্য ও নির্ভয়তা আছে, সন্দেহ নাই। আর যাহারা মনুষ্য প্রকৃতিকে ক্ষুদ্র ঐক্য হইতে মুক্তি দিয়া বিপুল বিস্তারের দিকে লইয়া যায়,
তাহারা অনেক অশান্তি, অনেক বিঘ্ন বিপদ সহ্য করে। বিপ্লবের রণক্ষেত্রের মধ্যে তাহাদিগকে অশ্রান্ত সংগ্রাম করিতে হয়, কিন্তু তাহারা এই পৃথিবীর মধ্যে বীর, এবং তাহারা যুদ্ধে পতিত হইলেও অক্ষয় স্বর্গ লাভ করে। এই বীর্য এবং সৌন্দর্যের মিলনেই যথার্থ সম্পূর্ণতা। উভয়ের বিচ্ছেদে অর্ধ সভ্যতা। তথাপি আমরা সাহস করিয়া ইউরোপকে অর্ধসভ্য বলি না, বলিলেও কাহারও গায়ে বাজে না। ইউরোপ আমাদিগকে অর্ধসভ্য বলে, এবং বলিলে আমাদের গায়ে বাজে, কারণ সে আমাদের কর্ণধার হইয়া বসিয়াছে। আমি এই পল্লী প্রান্তে বসিয়া আমার সাদাসিধা তানপুরার 4টি তারের গুটি চারেক সুন্দর সুর সম্মিশ্রণের সহিত মিলাইয়া ইউরোপীয় সভ্যতাকে বলিতেছি, তোমার সুর এখনও ঠিক মিলিল না। এবং তানপুরাটাকেও বলিতে হয়, তোমার ওই গুটি কয়েক সুরের পুনঃ পুনঃ ঝঙ্কারকেও পরিপূর্ণ সঙ্গীত জ্ঞান করিয়া সন্তুষ্ট হওয়া যায় না। বরঞ্চ আজিকার ওই বিচিত্র বিশৃঙ্খল স্বর সমষ্টি কাল প্রতিভার প্রভাবে মহাসঙ্গীতে পরিণত হইয়া উঠিতে পারে। কিন্তু হায়, তোমার ওই কয়েকটি তারের মধ্য হইতে মহৎ মূর্তিমান সঙ্গীত বাহির করা প্রতিভার পক্ষেও দুঃসাধ্য। আশ্বিন কার্তিক 1300।